আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ অবশেষে পরীক্ষা কিন্তু চলেই আসলো। এবছর পরীক্ষা পিছানোর কোনো আন্দোলন হয় নাই। সো আমরা 2 জুলাইতে বাংলা প্রথম পত্র পরীক্ষায় বসতে যাচ্ছি। যেহেতু আমাদের এটা প্রথম পরীক্ষা, সো বেশ কিছু ভুল থাকতে পারে। যেসব ভুল যদি তুমি করো তাহলে হয়তো তোমার পরীক্ষা খারাপ হতে পারে, বা হয়তো আগে থেকে যদি তুমি এটা না জানতা তাহলে প্রিপারেশনটা খারাপ হতে পারে। তার মধ্যে বাংলা পরীক্ষা নাম্বার 1 হচ্ছে ক্যালকুলেটর থাকবে না। তুমি জিজ্ঞেস করতেই পারো, ভাই বাংলা পরীক্ষায় ক্যালকুলেটর তো দরকারই পড়ে না, তাহলে ক্যালকুলেটর না থাকলে সমস্যা কি? যারা ধরো ক্যালকুলেটরে উস্তাদ, বা আমি নিজে ক্যালকুলেটর ইউজ করতাম আমার এইচএসসি লাইফের কথা, আমি কিন্তু জানতাম না যে ক্যালকুলেটর বাংলা পরীক্ষা এলাও থাকে না। সো আমি কিন্তু আমার এনডিসির হাফ ইয়ারলি, এনডিসির ইয়ার ফাইনাল, টেস্ট পরীক্ষা, যত পরীক্ষা গেছে, আমি সব পরীক্ষার ক্ষেত্রে ক্যালকুলেটরেই সকল যেসব লেখক আছে, লেখকের জন্ম সাল, মৃত্যু সাল, কত বছর বয়সে চাকরি জীবন শেষ করছে, কত বছর বয়সে এসএসসি দিছে, এইচএসসি দিছে, এমএসসি দিছে, মানে বহুত সাল দেখবা বইয়ের মধ্যে দেয়া থাকে। একটা সালও আমি মুখস্থ করি না, সবগুলা হচ্ছে আমি ক্যালকুলেটর দিয়েই সেভ করে রাখছিলাম। সো পরীক্ষায় যখন আসতো আমি ক্যালকুলেটর থেকে আনসারটা বলে দিতাম। সো আমার কিন্তু কোনো সাল মুখস্থ ছিল না বাংলা পরীক্ষার ক্ষেত্রে, মানে বাংলা যখন আমি প্রিপারেশন নিতাম। সো আমার এনডিসির যত পরীক্ষা গেছে, বা আমি আমার একাডেমিক লাইফে যত পরীক্ষা দিয়েছি, সব পরীক্ষা আসলে ওভাবেই দিছি। সো এটা হচ্ছে ধরো কাইন্ড অফ, আমি যখন পরীক্ষার আগ মুহূর্তে জানতে পারলাম যে ক্যালকুলেটরটা হচ্ছে নেওয়া যাবে না, তখন হয়তো আমাকে একটা মানে ধরো যে হেজিটেশনের মধ্যে পড়ে গেছি, যে আদৌ আমি কি পরীক্ষায় যদি কোনো সাল আসে সেটা আনসার করতে পারবো কিনা। এরকম ভাবে তোমাদের একটু আমি আগে থেকে জানাই রাখলাম যে বাংলা পরীক্ষায় যেসব সালটাল আছে সেসব সাল কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, এবং তার জন্য তুমি ক্যালকুলেটরের হেল্পটা নিতে পারবা না। ওকে, নেক্সট কোথায় যাব, যে তোমাকে পরীক্ষার দিন অবশ্যই অবশ্যই খুব দ্রুত যাওয়া দরকার। মানে তোমার পরীক্ষা যদি 10টায় হয়, তোমাকে 9টার আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। 9টার আগে কেন্দ্রে উপস্থিত থাকবা। ধরো তোমার পরীক্ষা, তোমার সেন্টার যদি বাসার খুব কাছাকাছি হয়, স্টিল তুমি আগে আগে যাবা, পরীক্ষার হলে আগে গিয়ে বসে থাকবা। তারপরেও তুমি দেরিতে যাবা না। এখন এটার রিজন কি হইতে পারে? ধরো প্রতি বছর তুমি দেখবা যে কিছু কিছু স্টুডেন্ট আমরা দেখি যে ধরো পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়ায় কান্না কান্না করতেছে, মিডিয়া আসতেছে, তাদেরকে হচ্ছে হেল্প করার চেষ্টা করতেছে। আলটিমেটলি অনেক অনেক প্রবলেমস এর কথা, অনেক অনেক কেওস আমরা শুনি প্রতি বছর, যে পরীক্ষার্থী হয়তো পরীক্ষা দিতে পারে নাই, সে হয়তো ওই পরীক্ষা দেওয়ার জন্য অনেকগুলো মিথ্যা কথা বলে পরবর্তীতে আবার ধরা খেয়ে যায়। সো এটা যাতে তোমার ক্ষেত্রে না হয়, দ্যাটস ওয়াই আমি বলতেছি পরীক্ষা এর 1 ঘন্টা আগে তোমাকে মাস্ট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এখন তোমার বাসা থেকে যদি তোমার কেন্দ্রে যাইতে লাগে আধা ঘন্টা, তার মানে তুমি 8:30টায় রওনা দিবা। তোমার বাসা থেকে যদি কেন্দ্রে যেতে লাগে 1 ঘন্টা, তাহলে তুমি 8টায় রওনা দিবা। কিন্তু তোমাকে 9টার আগে অবশ্যই যেতে হবে। আর অলসো আমার কথা মনে আছে, আমি যখন বাংলা প্রথম পরীক্ষা দিছিলাম, আমার ফার্স্ট পরীক্ষা, ওই দিন কিন্তু রাস্তাঘাটে আমি রিক্সা টিক্সা তেমন একটা খুঁজে পাচ্ছিলাম না। কারণ ওই দিন মানে ধরো রিক্সার ভাড়া তো একদম বেড়ে গেছে, স্বাভাবিক, খুব বেশি 40 টাকার ভাড়া, এটা 100 টাকার ভাড়া হয়ে যাবে ওই দিন। কিন্তু রিক্সা পাওয়াই যাচ্ছিল না, এত বেশি জ্যাম ছিল। কারণ দেখো তুমি, একটা নর্মাল রাস্তায় এমনিতেই অনেক পরিমাণে গাড়ি, অনেক, আমাদের দেশে এমনিতেই সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ। সো দেখা যায় গাড়ি অনেক বেশি থাকে। কিন্তু যখন পরীক্ষা থাকে ওই দিন কিন্তু ওই রাস্তায় প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসে, ওই প্রত্যেকটা স্টুডেন্টের পাশে আবার 3-4 জন করে গার্জিয়ান থাকে। সো আলটিমেটলি দেখা যায় যে ওই রাস্তাটা একদম জনাকীর্ণ হয়ে যায়। সো রাস্তাঘাটে গাড়ি যাইতে চায় না ওই তোমার কেন্দ্র পর্যন্ত। দ্যাটস ওয়াই এইটা 9টা যদি টার্গেট, নর্মাল দিনে যদি 1 ঘন্টা লাগতো, পরীক্ষার দিনে যাইতে কিন্তু 1.5 ঘন্টা লাগতে পারে। নর্মাল দিনে যদি আধা ঘন্টা লাগতো, পরীক্ষার দিনে কিন্তু সেটা 1 ঘন্টা লাগতে পারে। সো তোমাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাকে যেন 9টার মধ্যে কেন্দ্রে পৌঁছাইতে পারো। অলসো আমি আমার বাংলা পরীক্ষায় প্রথম দিন আগে আগে যাইছিলাম, যাওয়ার কারণে আমি যে জিনিসটা দেখছি, আমার যে ব্রাঞ্চটা ছিল, আমি যে এইচএসসি পরীক্ষায় যে ব্রাঞ্চের মধ্যে পড়ছিলাম, সেই ব্রাঞ্চের মানে আলটিমেটলি ধরো একদম ছাদ খোলা অবস্থা ছিল। অর্থাৎ আমি যখন কাগজটা রাখবো, ধরো এই হচ্ছে এখানে একটা লোহা, এই হচ্ছে একটা লোহা, মাঝখানে এখানে কাগজ, এই ব্রেঞ্চের ঢাকনাটাই ছিল না। সো একদম খালি উন্মুক্ত জায়গায় লিখতে হইতো। সো আমি হচ্ছে পরবর্তীতে টিচারকে বলছি যে স্যার এই ব্রেঞ্চের মধ্যে পরীক্ষা দেওয়া কোনোভাবে পসিবল না, টিচার এটাকে চেঞ্জ করে দিছেন। সো যারা হচ্ছে ইন্ট্রোভার্ট, তোমাদের যদি এরকম কোনো কন্ডিশন হয়, অবশ্যই অবশ্যই টিচারকে বলবা। টিচাররা যথেষ্ট পরিমাণে তো আন্তরিক থাকেন সাধারণত। সো দেখা যায় তুমি হয়তো টিচারের কাছ থেকে হেল্পটা পাবা। দ্যাটস ওয়াই একটু আগে আগে যাওয়ার চেষ্টা করবা, এবং আগে আগে যদি যাও সেই ক্ষেত্রে তুমি পরীক্ষায় কি করতে পারবা। এরকম যদি কোনো ঝামেলা থাকে, এরকম ঝামেলা থাকলে ব্রেঞ্চ নড়াচড়া করতেছে, ব্রেঞ্চের মধ্যে ধরো কাগজ ঢুকাইতে হবে, এরকম অনেক কাহিনী আছে। তো প্রত্যেকটা ব্রেঞ্চে কিন্তু যে খুব ভালো হবে তা না। আমি এনডিসি স্টুডেন্ট, পরীক্ষা দিছি লিটল ফ্লাওয়ার কলেজে, সুতরাং
এত মানে ভালো জায়গা থেকেও কিন্তু আমার ব্রাঞ্চের অবস্থা কি খারাপ ছিল। তাহলে তুমি যে এলাকায় আছো সেই এলাকায় কিন্তু কলেজের ব্রাঞ্চটা খুব ভালো নাও হইতে পারে। দ্যাটস ওয়াই আগে থেকে প্রিপারেশন রাখবা এবং মেন্টাল প্রিপারেশন রাখবা যে অবশ্যই 9টার আগে তো যাইতেই হবে, 9টার আগে তোমাকে পৌঁছাইতে হবে। 9টায় রওনা দেওয়ার টাইম না, 9টায় হচ্ছে পৌঁছানোর টাইম। এটাই হচ্ছে 9টায় হচ্ছে লাস্ট টাইম পৌঁছানোর। ওকে, নেক্সট কথা, তোমাকে অবশ্যই পরীক্ষার আগের দিন যথেষ্ট পরিমাণে ঘুমাইতে হবে এবং খাওয়া দাওয়া করতে হবে, অর্থাৎ সকালবেলা খাইতে হবে। কারণ খাওয়া দাওয়া যদি না হয় তাহলে তুমি হাইপোগ্লাইসিমিয়াতে ভুগতে পারো। ফলে দেখবা যে ব্রেন কাজ করতেছে না, তুমি অনেক বেশি লেখার যে আগ্রহ বা লেখার যে শক্তি সেটাই পাচ্ছ না। তো খাওয়া দাওয়া করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে। কথা হলো ভাই, পর্যাপ্ত পরিমাণে ঘুম বলতে কতটুকু বোঝায়? ধরো পরীক্ষার দিন তো তুমি ফজরের নামাজ পড়বা, তাহলে তোমাকে মিনিমাম 4:45-এর দিকে ওঠা উচিত। যদি একদম শেষ টাইমে ওঠো তাহলে 4:45-এ যদি উঠতে হয়, যদি তুমি 6 ঘন্টার হিসাব করো, তাহলে লাস্ট টাইম হচ্ছে ঘুমানোর 11টা। অর্থাৎ তোমাকে 11টার মধ্যে, মানে এটা হচ্ছে লাস্ট টাইম। তাহলে তুমি ট্রাই করতে পারো 10টা থেকে, হয়তো 10টায় ঘুম নাও আসতে পারে, কারণ আমরা হচ্ছে এখন রাত জাগা জেনারেশন। সো 11টার দিকে যেন আমরা ঘুমায় যাই, এটা হচ্ছে আমাদের লাস্ট টাইম ঘুমানোর জন্য। ওকে, এরপরে হচ্ছে আমাদের 3টা পয়েন্ট গেল। তুমি বাংলা পরীক্ষা যেহেতু, সুতরাং পরীক্ষা কিন্তু অনেক বেশি লিখতে হবে। অনেক, মানে ধরো কোয়ালিটি ম্যাটার করার চেয়ে অনেক বেশি কোয়ান্টিটি ম্যাটার করে এখানে। তোমাকে অবশ্যই বাংলা পরীক্ষা কি করতে হবে, মাস্ট তোমাকে লিখতে হবে। এখন কথা হচ্ছে, লিখতে তো তোমার 7টা সৃজনশীল লেখার তো এখন সময় নাই, বা তুমি যদি লিখেই সময় নষ্ট করে ফেলো 3-4 ঘন্টা পড়াশোনার, সো প্রিপারেশন নিবা কখন? লিখবা হচ্ছে একটা সৃজনশীল লিখতে হবে। একটা লিখলেই বুঝতে পারবা যে তোমার আসলে কেমন টাইম লাগতেছে, এটা একটা বিষয়। যখন তুমি স্পিড বাড়াইতেছো তখন কি আসলে তোমার টাইম কম লাগতেছে নাকি? টাইম তো কম লাগবে স্পিড বাড়াইলে, কিন্তু স্পিড বাড়াইলে তখন তোমার লেখার যে কোয়ালিটি, মানে ধরো কন্টেন্ট আছে একটা বিষয়, আবার একটা হচ্ছে হাতের লেখা সৌন্দর্য। হাতের লেখার সৌন্দর্য কমে যাচ্ছে কিনা, তারপর ধরো হাতের লেখার যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্টটা কমে যাচ্ছে কিনা, এই জিনিসটার প্রতি একটু খেয়াল রাখতে হবে। অলসো ধরো তুমি হচ্ছে ধরো 1 নং প্রশ্নের উত্তর লিখলা, হাতে ক দিলা, এভাবে লিখো নাকি হচ্ছে নিচে 1 ক খ গ ঘ এভাবে দিয়ে লিখো, এই জিনিসগুলো আর কি এখানে একটু ফিক্স করে নিবা। এটা নিয়ে আমার আলাদা ভিডিও থাকবে পরীক্ষার আগের দিন, সো ওইখানে তুমি এটা দেখে নিতে পারবা। তো আমরা হচ্ছে একটা সৃজনশীল মিনিমাম প্র্যাকটিস করতে হবে, এটা এখন প্র্যাকটিস করে লাভ নাই, পরীক্ষার আগের দিন রাতে প্র্যাকটিস করবা। ওকে ওকে, 4টা পয়েন্ট গেল। এরপরে বাংলা পরীক্ষার জন্য মেইনলি লাগে কি, বই। বাংলা প্রথম পত্র পরীক্ষায় অন্তত কোনো আলাদা ক্লাসের প্রয়োজন পড়ে না, তাই না? কারণ এখানে কি আছে, ধরো অপরিচিতা, এই যে গল্পটা আছে, অপরিচিতা গল্পটার মধ্যে তুমি যা কিছু বইয়ের মধ্যে পড়ছো এর বেশি তো কিছু পড়ায় না ক্লাসে, বা ক্লাসের স্লাইডে কি বইয়ের বাইরে কিছু আনছে না। তো তোমার কাছে হার্ড কপি আছে বই, এই বইটা তুমি এতদিন ধরে যত্ন করে পড়ছো, তো তুমি তোমার বইটি যেটা এতদিন ধরে পড়ছো এটার মধ্যে কিন্তু বেশ কিছু স্মৃতি আছে। ধরো বইটা পড়তে পড়তে হয়তো তোমার কোনো একদিন চা খাইতেছিলা, চা খেয়ে খেয়ে বই পড়তেছো, হঠাৎ করে হয়তো চা হালকা একটু বইয়ের মধ্যে পড়ে গেছে। সো এই যে যে আমাদের মেমোরিগুলো থাকে, এই মেমোরিগুলো কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কাজ করে যে এটার সাথে ঘটছিল, ওই দিন হচ্ছে আমি এটা মুখস্থ করছিলাম, সো এটার আনসার এটা হইতে পারে। এরকম ভাবে আমাদের অনেক কিছু সাবকনশিয়াস মাইন্ডে কাজ করতে পারে। সো এই জিনিসটার কি খেয়াল রাখবা যে আমরা একদম লাস্ট মুহূর্তে কোনটা রিভিশন দিব, অবশ্যই বই রিভিশন দেওয়া যাবে বাংলা প্রথম পত্র পরীক্ষায়। সব পরীক্ষার ক্ষেত্রে আমি বই বলবো না, ফিজিক্স বা ম্যাথ পরীক্ষার আগে বই রিভিশন দিয়ে লাভ নাই, কিন্তু তোমার বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে অবশ্যই বই পড়ে যাইতে হবে। সো আমরা হচ্ছে ওভারঅল এই কথাগুলোই বললাম, এবং এই মুহূর্তে বাংলা প্রথম পত্রের উপর আলাদা কোনো ক্লাসের প্রয়োজন মনে করি না আমি, কারণ তোমাকে দিন শেষে বই যা কিছু পড়ছো এটাই মুখস্থ করতে হবে। এবং বাংলা প্রথম পত্র পরীক্ষায় তুমি হয়তো বাদ দিতে পারো যে না, আমি এই চ্যাপ্টার থেকে যদি আসে তাহলে আমি আনসার করবো না, কিন্তু খুব বেশি বাদ দেওয়ার সুযোগ নাই। কিন্তু পরীক্ষায় আসবে, কয়টা আসবে, 11টা আসবে, 11টার মধ্যে তোমাকে 7টা লিখতে হবে, বাট এখানে অনেকগুলো কন্ডিশন আছে। তোমাকে হয়তো তোমাকে এই যে ডিভিশনগুলো অবশ্যই জানতে হবে, কিন্তু 4টার মধ্যে 2টা আনসার করতে হবে, আরেকটা 4টার মধ্যে 2টা আনসার করতে হবে, তাহলে আমাদের কয়টা হলো? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই যে পদ্ম থেকে হচ্ছে 2টা আনসার করতে হবে, এবং আমি সাধারণত মানে যেটা সহপাঠ থাকে ওখানে তো 4টা সিকিউ থাকে, এখানে 4টার মধ্যে আমি 2টা আনসার করতাম, পাশাপাশি আমি হচ্ছে গদ্যতে আরেকটা আনসার করতাম। তো এইভাবে আনসার করতে পারলে ধরো একটু ব্যালেন্স থাকে আর কি জিনিসটা। নাটক এবং উপন্যাস এগুলাতে 2টা থাকে, 2টার মধ্যে একটা একটা করে আনসার করতে হয়, এবং তুমি যদি চাও তাহলে না আমি আরেকটা আনসার করবো, তাহলে 2টা আনসার করতে পারো। সো এই ডিভিশনগুলো অবশ্যই একটু জেনে নিবা বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য। আর মোটামুটি এই কথাগুলোই ছিল, আরো সামনে আরো কথাবার্তা হবে, বাট আপাতত তুমি বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে যে 5টা ভুল করা যাবে না, এই 5টা নিয়ে কথাবার্তা। আর একটা ভিডিও আসবে আগামীকালকে,
যেটা হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষার হলে যে 5টা ভুল করা যাবে না